আসসালামু আলাইকুম। এসএসসির অন্তরীকরণ টেস্ট পেপার সলিউশনের রাজশাহীর বোর্ড থেকে আজকে আমরা আলোচনা করব। রাজশাহীর বোর্ড থেকে দুটা কোশ্চেন এসেছে। তো আমরা আজকে প্রথমটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা প্রশ্নটা করবো যে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং জি অফ এক্স আর একটা ফাংশন দেওয়া আছে। তো কোন নাম্বার বলছে যে ওয়াই ইজ ইকুয়াল রুট সাইন রুট এক্স হলে ডিডি এক্স ওয়াই এর মান বের করো এবং লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করে। এখন লিমিটের সাহায্য বলতে আমরা বুঝি যে মূল নিয়মে হ্যাঁ, লিমিট যে কথা মূল নিয়ম কিন্তু একই কথাই। তাহলে আমাদের মূল নিয়মে মূলত এফ অফ এক্স অর্থাৎ এই যে ফাংশনটা আছে এই ফাংশনের অন্তরজ বের করতে হবে। এবং গ নাম্বার যেটা আছে যে জি অফ এক্স ফাংশনটি কোন কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায় আমরা তা বের করবো। অর্থাৎ আমাদের এখানে রেঞ্জের মানটা বের করতে হবে, মানে কোন রেঞ্জের মধ্যে এই মানটা কি হবে, বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে। শুরু করা যাক। তো প্রথমে আমরা ক নাম্বার দেখবো যে ক ইজ ইকুয়াল দেওয়া আছে কি, দেখো ওয়াই ইকুয়াল দেখা হয়েছে রুট সাইন রুট এক্স হলে যদি ওয়াই এক্স এর মান নির্ণয় করো। খুব সহজ একটা অঙ্ক, খেয়াল করি আমরা। তাহলে আমাদের দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু এটা। আচ্ছা, আমরা কিন্তু রুট সাইন রুট এক্স এটার আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে কখনো সূত্র শিখি নাই। মূলত আমরা রুট যুক্ত কোনোটাই শিখি নাই, শুধুমাত্র একটা জিনিসের ক্ষেত্রে আমরা রুটের সূত্রটা শিখেছিলাম, সেটা হলো ডিডি এক্স অফ রুট এক্স, এটা শিখেছিলাম। তো এটার সূত্রটা হলো 1/2 রুট এক্স। ভালো করে খেয়াল করবে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল 1/2 রুট এক্স। ঠিক আছে, তাহলে আমাদের কিভাবে আমরা এটা চিন্তা করব, তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে এভাবে যে এই পুরাটুকু অর্থাৎ রুটের ভিতরে যা আছে এই পুরাটুকু হলো আমাদের কি এক্স মনে মনে। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন সূত্র আমরা কি লিখতে পারি, এইটা লিখতে পারি। তাহলে দেখো আমরা এই জিনিসটাই কিন্তু আমরা করেছি, এখানে ডিডি এক্স করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ডিডি এক্স আনছি। ওকে, এখান থেকে আমরা শুরু করলাম। তো এই যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/2 রুট এক্স। 2 রুট এক্স, এক্স কোনটা, এক্স কিন্তু এটা। তাহলে আমরা এই যে 2 রুট এক্স লিখছি। আচ্ছা ওকে, এখন এটা কিন্তু আসলে এক্স না, এটা আমরা ধরে নিছি এক্স। তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে সেই জন্য আমরা এটা এইভাবে লিখছি। এটাকে আবার কি করবো, আমরা ডিফারেন্সিয়েশন করবো। এটা দেখো যেরকম আছে সেরকমই লিখে দিয়েছি। এখন সাইন রুট এক্স, এইটারও কিন্তু আমরা কখনো সূত্র শিখি নাই, আমরা সূত্র শিখেছিলাম সাইন এক্স। তাহলে আমাদের এই পুরোটুকুকে কি করতে হবে, এক্স ধরে নিতে হবে। তাহলে মনে মনে এটা বিবেচনা করো, এটা হলো এক্স, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন সূত্র হলো কজ এক্স, এটা আমরা জানি। কিন্তু এইটা তো আর এক্স না, এটা হলো রুট এক্স। এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেজন্য আমরা এটা আবার ডিফারেন্সিয়েশন করেছি। এখন এই যে কজ, দেখো এখানে এই কস রুট এক্স এটা আমরা উপরে লিখে দিয়েছি, এই যে উপরে লিখে দিয়েছি এবং যে যে জায়গায় ছিল সেটা লিখে দিয়েছি। এখন এই রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা এটা সরাসরি, এটা দেখো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি সরাসরি শিখেছিলাম 1/2 রুট এক্স, সেই জন্য আর এখানে কোনো কিছু হয়নি। ঠিক আছে। আচ্ছা, এখন এই 2 এবং এই 2 গুণ করলে কত হয় 4। এখন কথা একটা বিষয় আছে যে স্যার আমি এটা 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 কাটা দিয়ে দিই, যেটা তোমরা অনেকেই এটা করে থাকো যে কি করি আমরা এটা এবং এই রুট এক্স কাটা দিয়ে দিই, তাহলে খুব সহজ হয়ে যায় আর কি। দেখো এটা কিন্তু কখনো কাটা যাবে না, কারণ আমরা জানি যে কস সাইন এগুলা শুধু মানে অস্তিত্ব নাই, শুধু কস শুধু সাইন এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলোর পরে একটা আমাদের জিনিস লিখতে হয়, এটাকে আমরা বলি থিটা মানে কোণ। কস সাইন পর এগুলো যাই আমরা লিখি না কেন, এটা কিন্তু কোণ হয়। আবার এখানে শুধু সিম্পলি তুমি একটা রুট এক্স লিখছো, এটা যাই হোক না কেন এটা কিন্তু কোণ না। তাহলে এই কোণ এবং এই একটা সংখ্যার সাথে তুমি কিন্তু কখনো কাটাকাটি করতে পারো না, মানে এটা লজিকের মধ্যে আর কি পারে না, সেই জন্য এটা আমরা কিন্তু কখনো এটা কাটাকাটি করব না। ঠিক আছে। আচ্ছা, এখন আবার এটা বলতে পারবো তাহলে এটার সাথে এটা কাটাকাটি করি না, এটা করা যাবে না, কারণ এই পুরাটুকুর সাথে যদি মিল থাকে, কারণ এটা তো শুধু একা না, ও এই পুরাটুকু মিলাই হলো কি একটা ফাংশন, এই পুরাটুকু মানে সাইন এই পুরাটুকু মিলে হলো একটা ফাংশন। এই ফাংশন যদি মিল থাকে তাহলে তুমি কাটা দিতে পারবে, নতুবা কোনোভাবে কাটা দেওয়া যাবে না। কিরকম, যেমন আমরা একটা উদাহরণ আমরা খেয়াল করি, দেখো এখানে
এবং মনে করো এখানে সাইন 60 ডিগ্রি আছে আর এখানে মনে করো সাইন 30 ডিগ্রি আছে, তো এটাও কিন্তু কাটাকাটি দেওয়া যাবে না, কেননা কারণ এখানে হলো সাইন 60 ডিগ্রি, এখানে হলো সাইন 30 ডিগ্রি, এটা কিন্তু মিল না, এটা আলাদা আলাদা। এখানে 60 এখানে 30, তাহলে তো এটা কাটা কখনোই দেওয়া যাবে না। যদি এরকম থাকতো যে এখানে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এখানে কাটাকাটি দিতে পারবে। আশা করছি এইখানে আর কখনো তোমরা এই ভুলটা করবে না। আচ্ছা, করো পরবর্তী। তাহলে আমরা এখানে গুণ করে দিয়েছি, আর কোনো কিছু করার এখানে আর করা যায় না, সেজন্য আমরা করবো না, বাস এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কটা দেখবো। দেখো কি বলা ছিল যে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। লিমিট মানে হলো মূল নিয়মে। আচ্ছা, মূল নিয়মে আমরা শিখছিলাম যে মূল নিয়মের যে অন্তরজের সংজ্ঞাটা ছিল সেটা এরকম ছিল যে ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এর সূত্রটা হলো এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে এইচ হবে, এখানে হবে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এটা হলো আমাদের মূল নিয়মে অন্তর্জ সূত্র। তো আমি যদি এটাকে এফ অফ এক্স কে আমরা অন্তর্জ করতে চাই, তাহলে আমাদের এখানে লাগবে কার কার মান, এফ অফ এক্স প্লাস এইচ এর মান লাগবে, এবং লাগবে এফ অফ এক্স, এটা দেয়া গেছে। তাহলে আমাদের শুধু একটা জিনিসের মান লাগবে, সেটা হলো কি এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে আমাদের প্রথম কাজই হলো এই এফ অফ এক্স লেখার পরে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা বের করা। তারপর আমরা সরাসরি সূত্রটা লিখে মানগুলো বসাই দিয়ে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাবো। আচ্ছা, তাহলে আমরা সেই জিনিসটাই করব। এখানে দেখো, তাহলে প্রথমে আচ্ছা এটা আমি একটা কাজ করি, সেটা হলো যে আমি এটা করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল, কি যেন দেওয়া ছিল, একটা আমি একটু দেখে নিই, এ এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, কিন্তু এ এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এফ অফ এক্স প্লাস এইচ এর মান। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স এর জায়গায় কিন্তু বসাবো এক্স প্লাস এইচ। তাহলে এ এর জায়গায় দেখো, এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস এইচ লিখলাম, কিন্তু এই পাওয়ারটা কোথায় আছে, এটা কিন্তু এটা উপরে আছে, এই যে এটা ব্র্যাকেটের উপরে, এর উপরেও ছিল, কিন্তু সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে এটা পাওয়ারটা দিয়ে দিলাম। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ এর পাওয়ার এন, আর এটাকে লিখতে পারি এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। ওকে, এরপরে আমরা কোনো কিছু করা যায় না বা আমরা করবো না, পরবর্তী দেখি। এখন আমরা লিখবো কি, অন্তরজের সংজ্ঞানুসারে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ডি ডি এক্স অফ কিসের, কোন ফাংশনে আমরা অন্তরজ করতেছি, এফ অফ এক্স এর, সমান সমান, তাহলে এখন দেবো লিম এইচ টেন্ডস টু 0, এটা মুখস্থ, এফ অফ এক্স প্লাস এইচ, এর সূত্র আর কি, এফ অফ এক্স, এখানে এর হলো এইচ। এখন আমরা এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে বসালে কি হয় দেখো, তাহলে এখানে লিম এইচ টেন্ডস টু 0, এখানে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ, এটার মান কত দেখো, এই যে আমরা বের করছি, এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস হলো এফ অফ এক্স এর মান হলো এ এক্স টু দি পাওয়ার এন, আর নিচে হলো এখানে এইচ। এখন এটাকে আমরা কি করতে পারি, খেয়াল করো, এখানে লিম এইচ টেন্ডস টু 0, এখন তোমরা শুধু বুঝো আর কি, লেখার ক্ষেত্রে আমাদের ওইটা তো আছে, ওটা দেখে দেখে লিখবা। আচ্ছা, তাহলে এখানে আমাদের এর পর এন এখানে আছে, এখন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এক্স দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ এই যে এক্স প্লাস এইচ কে, এক্স প্লাস, এখানে খেয়াল করো, এক্স প্লাস এইচ কে যদি আমরা কি করি, এক্স কমন নেই এখান থেকে, তাহলে এখানে কি পাওয়া যায়, 1 প্লাস এইচ অফ এক্স লেখা যায়। তাহলে আমরা এই এক্স প্লাস এইচ এর জায়গায় এটুকু লিখতে পারি, এই পুরাটুকু আমরা কি করতে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই পুরাটুকু আমরা এখানে আমরা লিখবো, এখানে আমরা কি লিখতে পারি, x into 1 plus h by x এর n পাওয়ার ছিল, আমরা এখানে পাওয়ারটা বসিয়ে দিয়েছি, আর এখানে যা ছিল, আচ্ছা এখানে আমরা এটা কাজ করে এটা পাওয়ারটা বসিয়ে দিই, a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে আমি মুছে দিই এখানে। ওকে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, লিম h টেন্ডস টু 0, এখানে দেখো এর পাওয়ার n, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x এর পাওয়ার কত n, আর এখানে লেখা 1 প্লাস
এইচ বাই এক্স এক্স টু দি পাওয়ার এন, এখানে এর পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন। তোমরা একটু বড় বড় করে করার চেষ্টা করো যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এটা। আচ্ছা, এখন এখানে লিখতে পারি লিম এইচ টেন্ডস টু জিরো। এখানে দেখো কি কমন নিতে পারি আমরা, দেখো এ এন এক্স টু দি পাওয়ার এন আমরা কমন নিতে পারি। কিন্তু কি কমন নিতে পারি, এ এন এক্স টু দি পাওয়ার এন আমরা কমন নিলাম। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে ওয়ান প্লাস এইচ বাই এক্স আর হলো মাইনাস ওয়ান, এখান থেকে মাইনাস ওয়ান। ঠিক আছে, সেকেন্ডারি এখানে নিচে হলো এইচ। এখন এই জিনিসটাকে আমরা কি করবো, এখানে কিন্তু মূলত বোঝার বিষয় এইটুকু। তাহলে দেখো আমাদের এখানে আছে কত, ওয়ান প্লাস এইচ। আমরা শুধু এইটুকু নিয়ে চিন্তা করি, ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটা হলো না, এটা তোমরা একটু রাফ করবা যাতে এইটুকুর জন্য যেহেতু পুরো লাইন আমার বারবার লিখতে হচ্ছে, সেই জন্য এটা আমরা একটা রাফ করে নেবো এক জায়গায়। রাফ করে এই মানটা কি বের হয় সেটা আমি সরাসরি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এটা আমাদের ওয়ান প্লাস এইচ বাই এক্স। দেখো তোমরা একটা সূত্র শিখেছিলা যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি 19 তোমরা শিখেছিলে। এটা আমরা কি শিখেছিলাম, যে আমরা এরকম লিখতাম যে সূত্র অনুযায়ী দুইভাবে করতাম, ত্রিভুজ সূত্রের সাহায্যে এবং এই বিস্তৃতি সূত্রের সাহায্যে। এন সি জিরো, তারপরে হলো যেহেতু প্রথম পদ আছে প্রথম পদ, আর আমরা ওয়ান আছে যেহেতু প্রথম পদ লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা শুধুমাত্র এখানে লিখবো এই মান যেটা আছে দ্বিতীয় পদ। এখন এটার পাওয়ার কি হবে, এটার পাওয়ার হবে এই যে এই সি নিচে যেটা থাকবে সেটা জিরো। পরবর্তীটা কত হবে, পরবর্তীটা হবে এন সি ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান, পরবর্তীটা কত হবে এন সি টু এক্স এর পাওয়ার হলো টু। এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমরা এটুকু এখন এই বিস্তৃতি করব। তাহলে এই যদি আমরা বিস্তৃতি করি তাহলে এটা কি দাঁড়াবে, এন সি জিরো তারপরে ইন্টু এইচ বাই এক্স এর পাওয়ার কত জিরো, বাস পরেরটা এন সি ওয়ান তারপরে এইচ বাই এক্স তারপর কত ওয়ান, পরেরটা এন সি টু তারপরে এইচ বাই এক্স তারপর হলো টু। বাকিগুলো লেখার কোনো প্রয়োজন নেই। এখন দেখো এন সি জিরো, যদি দেখো সি এর নিচে জিরো আছে তাহলে এটা মান হয়ে যায় এই পুরো, এটা মান হয়ে যায় কি, এন সি জিরো এটা মান হলো ওয়ান। এটা ক্যালকুলেট করে চাপলে দেখবে যে তুমি এটা মান পাবা কত ওয়ান। আবার কোনো কিছু পাওয়া জিরো মানে ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এটা মান হয়ে যাবে ওয়ান। প্লাস কোনো কিছুর নিচে যদি দেখো, মানে সরি কোনো কিছু না, সির নিচে যদি ওয়ান দেখো তাহলে উপরে যেটা থাকবে সেটাই হলো তার মান। অর্থাৎ তুমি ফাইভ সি মনে করো ওয়ান আছে, তাহলে এটা মান হয়ে যাবে কত, এটা মান হয়ে যাবে ফাইভ। সিক্স সি ওয়ান আছে, এটা মান হয়ে যাবে সিক্স। ঠিক আছে, আচ্ছা তো এটা হলো ক্যালকুলেট করতে হবে না, তুমি এটা এমনি মনে মনে এটা বের করতে পারবা। তাহলে এইচ বাই কত এক্স, কোনো কিছু পাওয়ার ওয়ান মানে এটাই। এখন এটা এন সি টু এটা মানে কি, এটা মানে হলো যে এটা সূত্র আছে তোমরা বিন্যাস সমস্যা শিখছিলা যে এন সি টু এটা মানে হলো এন ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তোমাদের বোঝার সুবিধাতে আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। তোমার সূত্রটা এরকম ছিল যে এন সি আর, দেখো এন সি আর ইজ ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল তারপরে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হলো ছিল সূত্র। তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখেছি। এখন তাহলে দেখো আমি একটু এই পাশে এগুলো মুছে দিই। আচ্ছা তাহলে এটা হলো কিন্তু, আর এই যে এইচ এটুকুর মান কি এইচ স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা যদি পরের লাইনটা করি তাহলে পরের লাইনটা কি দাঁড়ায়, তো এটা এখানে তো কোনো সমস্যা নাই। দেখো তাহলে আমাদের এখানে কি ছিল যে এন সি কত টু ছিল, এটাকে আমরা লিখছি এন ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর এইচ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল মানে হলো এই এটা বাইরে আনলে তাহলে এখান থেকে এক করে বিয়োগ হয়ে যাবে, এন মাইনাস ওয়ান পরেরটা কত হবে, এটা বাইরে আনলাম কত হবে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আর এখানে যা আছে আমরা তাই রাখলাম এবং এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল রাখলাম। এখন আমরা কথা হলো এটা এরকম ভাবে এখানে লিখবো, এটা কিন্তু এরকম করতে 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 একেবারে এক পর্যন্ত আসে। হ্যাঁ,
প্রতি ক্ষেত্রে 1 করে বিয়োগ করতে হয়। তো এটা আমরা এই পর্যন্ত রাখলাম এই জন্য যে দেখো নিচে আমাদের কি আছে, এই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল আছে, এটা বোঝার জন্য, কাটাকাটি করার জন্য আমরা এটা রাখছি। তাহলে আমাদের এখানে কি দাঁড়াইছে, তাহলে আমাদের এখানে দাঁড়াইছে n ইনটু 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে কত x স্কয়ার বাই x ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের যে এই যে দেখো আমরা অলরেডি অনেকটুকু করে ফেলেছি। এই দেখো, হ্যাঁ, তাহলে আমরা এই যে 1 প্লাস কত x 1/x, তাহলে এই জিনিসটাই কিন্তু দেখো আমি যেটুকু বের করলাম এখানে কিন্তু এই জিনিসটা বসিয়ে দিয়েছি। আর এই যে -1 আছে, a -1 এবং a +1 কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি থাকে খেয়াল করো, এখানে থাকে হলো n h বাই x, তারপরে প্লাস n ইনটু n মাইনাস 1 বাই কত 2 ফ্যাক্টরিয়াল s স্কয়ার x স্কয়ার প্লাস হলো ডট 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 এরকম থাকে। আর এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের থাকে হলো যে আমরা আগে কি কমন নিয়েছিলাম, a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n কমন নিয়েছিলাম, আর নিচে h ছিল, তাই না? এখন আমাদের যেটা টার্গেট যে থাকে সব সময় মূল নির্ণয় করার ক্ষেত্রে, যে এই যে নিচে যেটা h আছে এই h টা যেন কোনোভাবে এটা ক্যান্সেল করা যায়। তো আমরা সেক্ষেত্রে এটা আমরা কি করব, এখান থেকে শুধু h টা কমন নিব, আর কোনো কিছু কমন নিব না। তাহলে a n x, আর এখানে কত x n ছিল, x n, আর এখান থেকে আমরা কি কমন নিলাম, h কমন নিলাম, এই যেটুকু থেকে আমরা x কমন নিলাম, এইটুকু থেকে আমরা কি কমন নিলাম, h কমন নিলাম। h কমন নিতে কি থাকে, এখানে n বাই x থাকে, এখান থেকে একটা h কমে যাবে, তাহলে n ইনটু n মাইনাস 1 বাই 2 ইনটু কত থাকবে, ইনটু থাকবে হলো h বাই কি থাকবে, x স্কয়ার থাকবে। ওকে, তাহলে এখন দেখো এই সরি এখানে, তাহলে নিচে h ছিল, এই h কি ছাড়া চলে যাবে। আর দেখো ভালো করে, দেখো এখানে যে এই যে আমরা এই জিনিসটা করেছি কিন্তু এখানে, তাহলে এখানে এই যে দেখো এখান থেকে আমরা কি করব, h টা কমন নিয়েছি, h কমন নেওয়ার পরে এই h, এখানে যে h টা কমন নিলাম, এই h এর সাথে h টা কাটাকাটি চলে গেছে। তাহলে এখন যেটা ছিল আমাদের, যে n বাই x ছিল, আর কি ছিল প্লাস n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল ছিল, আর h বাই x স্কয়ার ছিল প্লাস ডট 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 ছিল। আর এখানে ছিল কি এর পাওয়ার n x এর পাওয়ার n এরকম আছে। আর এখানে কি লিম আছে h টেন্ডস টু 0। এখন কি করবো আমরা, দেখো এখন কিন্তু আমরা h এর মানটা 0 বসাইতে পারি। এখন যদি h এর মানটা বেশি হয় তাহলে বসাও, তাহলে এরপরে তো h আছে, তাহলে এই সবগুলা h এর মান যদি 0 বসাও তাহলে এটা কি পুরোটুকু ক্যান্সেল হয়ে যাবে। এখানে মূলত আমাদের থাকবে কি এই পদটা থাকবে, তাহলে a n x n গুণন কত n বাই x এটা থাকে। এটা যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কি রকম আসে, তাহলে এই n টা যদি কনস্ট্যান্ট এটা আমরা সামনে আনি, আর এটা তো কনস্ট্যান্ট, এটাও আমরা সামনে আনলাম, এবং এই যে এটার সাথে ভিতরে মিলে আছে যেহেতু, তাহলে পাওয়ার পর কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো x এর পাওয়ার উপরে n আর নিচে হলো কত 1, তাহলে n মাইনাস 1। তাহলে আমাদের যেটা দাঁড়ালো আর কি, f অফ x এর মূল নির্ণয় পাইছি আমরা কত, n এর টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করছি এখানে তোমাদের কোনো সমস্যা হয়নি বা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি আরো ধীরে ধীরে আরো সহজভাবে বোঝানোর জন্য তোমাদের চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী শেষে যেটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা অনেক সময় শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে যাই, যেগুলো খুবই একটু কম ইম্পর্টেন্ট সেগুলো আমি করি না। তো আমাদের সবই পড়তে হবে আসলে। তুমি যদি মোটামুটি 23-24 কয়েকটা বোর্ড পড়ো, সরি 23-24 পরীক্ষায় যদি অটোপাস পাইছে, আচ্ছা তাহলে 23-22-21 এই কয়েকটা যদি বোর্ড পড়ে যাও তাহলে তুমি মোটামুটি না, তুমি মোটামুটি 70 থেকে 80 নাম্বারের মতো মার্কস কিন্তু তুমি তুলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কথা বেশি বলে ফেললাম, তাহলে আমরা শেষ অঙ্কটায় আসি। খেয়াল করো শেষ অঙ্কটা আমাদের কি বলা আছে, আমরা দেখি g অফ x যে ফাংশনটা, এই যে g অফ x, এই ফাংশনটা কোন ব্যবধিতে হ্রাস পাবে এবং বৃদ্ধি পাবে এটা আমাদের বের করতে হবে। এখন হ্রাস পাবে একটা ফাংশন এবং বৃদ্ধি পাবে এটা আমরা কিভাবে বুঝবো বা কখন বুঝবো? তাহলে দেখো আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনে আমরা একবার অন্তরজ করতে হবে। ঠিক আছে, একবার অন্তরজ করার পর এটা যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে এটা হলো হ্রাসমান ফাংশন। ঠিক আছে, মানে এটা হলো কিভাবে এটা বৃদ্ধি পাবে। তাহলে 0 এর চেয়ে যদি বড় হয়, অর্থাৎ আমরা এই যে এটা কি করব, একবার ডেমনস্ট্রেশন করব, ডেমনস্ট্রেশন করার পরে তাহলে মানটা কিভাবে পাবো, মান হলো এটা সমান সমান 0 তুলতে হবে, 0 তে
যে এক্স এর মানগুলা পাইলাম বা ওয়াই এর মান বা চলকের মানগুলা পাইলাম, এই মানগুলা আমরা কি করব, মানে একটু যাচাই বাছাই করে দেখবো এটা হলো এই জিরো চেয়ে বড় হয় কিনা। জিরো চেয়ে বড় হলে তাহলে হলো ক্রমবৃদ্ধিমান, আর জিরো চেয়ে, সরি এটা জিরো চেয়ে বড় না, তাহলে এটা হবে বৃদ্ধি। জিরো চেয়ে বড় হলে বৃদ্ধি হবে, আর যদি ছোট হয়, জিরো চেয়ে ছোট হয়, জি প্রাইম অফ এক্স এর মান জিরো চেয়ে ছোট হয়েছে, তাহলে এটা হবে হ্রাসমান, অর্থাৎ হ্রাস পাবে, পরবর্তী কি হবে, হ্রাস পাবে, হ্রাসমান ফাংশন হবে ওই ব্যবহৃত। তাহলে আমরা একটু এটা করার চেষ্টা করি, খেয়াল করো। আচ্ছা, আমাদের শেষ যেটা ছিল এটা নাম্বার, তাহলে এখানে আমাদের দেওয়া আছে যেটা সেটা লিখে নিলাম। তাহলে আমাদের প্রথম কাজটা কি, আমাদের প্রথম কাজটা হলো যে, আচ্ছা আমাদের জি অফ এক্স ফাংশনটা যদি লিখে নেই, আমি এটা করে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো আমাদের কি ছিল ফাংশনটা, ফাংশনটা ছিল হলো 17 - 15x, 17 - 15x প্লাস 9x, 17 - 15x, 17 - 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস হলো এক্স কিউব, এটা ছিল, আচ্ছা মাইনাস এক্স কিউব ছিল। আমাদের প্রথম কাজকে এটা আমাদের দেওয়া আছে, লিখে নিলাম, এটা কিন্তু গ নাম্বার। তাহলে আমাদের এটা কি করব, একবার ডিফারেন্সিয়েশন করবো, এটা 0 হয়ে যাবে, আর এটা কত হবে, এটা হবে 15, আর এটা হবে 9 দুগুণে কত 18x, আর এটা কত হবে 3x স্কোয়ার। তাহলে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করলাম, এই মানটা পেলাম। এখন মান নির্ণয়ের জন্য, মান এর জন্য বা ব্যবধির জন্য, তাহলে আমরা কি দিতে হবে, জি প্রাইম অফ এক্স, এটা সমান কত দিতে হবে, 0 দিতে হবে। তাহলে এখানে আমরা যদি একটু সাজায় লিখি, তাহলে 3x স্কোয়ার প্লাস কত 18x মাইনাস 15 সমান সমান কত 0। এটা যদি করি তাহলে আমাদের দেখো কিরকম মানটা আসলে পাওয়া যায়। তাহলে এই দেখো এই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে, হ্যাঁ, এটার জন্য আমরা যে ধরে নিয়েছি এই মানগুলো পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, মানগুলা, আচ্ছা এখানে আমরা কি মাইনাস 3 দ্বারা, দেখো এই যে মাইনাস 3 আছে, তাহলে মাইনাস 3 দ্বারা একেবারে 3 দ্বারা ভাগ করে দিতে পারি এবং মাইনাস সহ ভাগ করে দিতে পারি। এখানে কত হয়, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে কত হয়, এখানে হয় যে 6x হবে, আর এখানে কত হবে প্লাস 5 সমান সমান কত 0। এখন এটাকে তুমি যদি মিডল টার্ম করো, তাহলে মিডল টার্ম করলে কি পাওয়া যায়, করে ফেলো মিডল টার্ম। এটা মিডল টার্ম করলে পাওয়া যায় হলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, আচ্ছা এটা 5 একে 5 না, তাহলে হলো মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 সমান সমান কত 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে x মাইনাস কত 5, আর এখান থেকে মাইনাস কমন নিতে পারি, তাহলে x প্লাস 5 সমান সমান হলো 0। তাহলে x কমন নিলে তাহলে কত হয় এখানে, তাহলে এখানে হয় হলো x মাইনাস 5, আর এখানে হয় হলো x মাইনাস 1 সমান সমান 0। তাহলে অতএব x এর মান কত বের হয়, একটা মান বের হয় হলো 1, আর একটা মান হয় হলো 5। ওকে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা এখানে কি বুঝলাম, x এর মানটা হলো 1 এবং যদি 5 হয়, তাহলে আমাদের জি প্রাইম অফ এক্স এর মান হয় 0। ভালো করে খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বোঝার বিষয়টা আছে এখানে। তাহলে হলো আমাদের এক্স এর মানটা 1 যদি বসাও এবং 5 যদি বসাও উল্টা ভাবে, তাহলে আমাদের এই জি প্রাইম অফ এক্স এর মান আসবে কত 0। তাহলে আমাদের টার্গেটটা হলো এই জি প্রাইম এক্স এর মান কখন বড় হয় আর কখন ছোট হয়, কোন ব্যবধিতে, এটাই হলো আমাদের মূলত বোঝার বিষয়। তাহলে দেখো যেহেতু আমাদের এটা একের চেয়ে 1 হলে 0 হয় এবং 5 হলে 0 হয়, তাহলে আমাদের ব্যবধিটা হবে, তাহলে একের চেয়ে যদি মানটা কম বসাই, তাহলে কি হবে, তাহলে এটা এই মানটা জি প্রাইম অফ এক্স এর মানটা হয় কম হবে অথবা বেশি হবে, কি হবে সেটা কিন্তু আমরা জানি না, এটা আমরা পরবর্তীতে আসবো। আগে দেখবো কোন কোন মান হওয়া সম্ভব, অথবা কোন কোন মানের জন্য এটা হ্রাস পাবে অথবা বৃদ্ধি পাবে, সেটা আমরা দেখবো, আনুমানিক আর কি হিসাব। তাহলে এক্স এর চেয়ে যদি তুমি 1 বসালে যদি 0 হয়, তাহলে 1 এর চেয়ে ছোট বসালে কি হবে, এটা অবশ্যই 0, মানে কম, 0 এর চেয়ে কম অথবা বেশি হবে, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক হবে। ওকে, এখন আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে এই যে এখানে 5 আছে, 5 এর চেয়ে কি হবে, 5 এর চেয়ে যদি ছোট হয়, তবে কত পরিমাণ ছোট হতে পারবে, এই 1 কিন্তু হতে পারবে না, তার মানে এমন একটা মান যেটা 1 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট, এই রেঞ্জের মধ্যে আমাদের কি হবে, কম বেশি হবে। আরেকটা হলো হইতে পারে যে এই x এর মানটা 5 এর চেয়ে যদি বড় হয়,
তাহলে কি হবে, এই জি প্রাইম অফ এক্স এর মানটা কি হবে, মানে 0 হবে না আর কি, হয় যদি ছোট হবে তবে যদি বড় হবে। তাহলে এটা কি বোঝা গেছে? যদি এখানে এটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু সংখ্যা রেখায় আমরা সাহায্যে দেখতে পারি। দেখো, সংখ্যা রেখার সাহায্যে দেখি আমরা। ওকে, তো এটা হলো আমাদের মনে করো 0, এটা হলো কি -1, এটা হলো -2, আচ্ছা এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, আর এটা হলো 5। এখন আমাদের যেহেতু x এর মানটা 1 এবং কি 2 পেয়েছি, আমরা 5 পেয়েছি, সরি 1 এবং 5 পেয়েছি, তার মানে হলো কোথা থেকে 5 পেয়েছি আমরা, 1 এবং 5, জি প্রাইম অফ x দুইটা আমরা কি করছি, এই x এর মান 1,5 রাখি। এটা উল্টা, x এর মান যদি 1,5 হয় তাহলে কি জি প্রাইম অফ x এর মান কি হয়, 0 হয়। অর্থাৎ তুমি যখন x এর মানটা 1 বসাবা এবং 5 বসাবা তখন 0 আসবে, কিন্তু আমাদের 0 কিন্তু দরকার না, আমার দরকার হলো কখন 0 এর চেয়ে বড় এবং কখন 0 এর চেয়ে ছোট। তাহলে এই যে 5 মান, এই 5 মান যখন হবে তখন এটা কি হয়ে যায়, এটা হলো 0 হয়ে যায়, তাহলে এই 5 মানটা হবে না। আর কোনটা হবে না, এই যে 1 হবে না, তাহলে এই 1টা বাদ। তাহলে এখন এইটা বাদে আর বাকি কি কি হতে পারে, তাহলে বাকি দেখো, এই যে 1 এর চেয়ে ছোট যতগুলা মান আছে সব মানের জন্য কি হবে, এই এটার মান 0 এর চেয়ে ছোট হবে অথবা বড় হবে। কি হবে সেটা কিন্তু আমরা জানি, এটা পরে। আর এটা কি এই অংশটুকু, তাহলে এই অংশটুকু হলো 1 এর চেয়ে বড় এবং কি 5 এর চেয়ে ছোট, এবং এই যে এই অংশটুকু 5 এর চেয়ে বড় যেটা, তাহলে এটা হলো কি 5 এর চেয়ে বড়। তাহলে আমাদের এই তিনটা ব্যবধি সম্ভব, এই একটা ব্যবধি 1 এর চেয়ে ছোট, এটা একটা ব্যবধি এবং এই একটা ব্যবধি কিন্তু সম্ভব। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো এই জিনিসটা আমরা এখানে করছি, তাহলে এখানে আমাদের ব্যবধি, তাহলে আমরা মানটা বের করছি, তাহলে আমাদের এই তিনটা ব্যবধি আমাদের কিন্তু সম্ভব। এখন আমাদের ব্যবধির ক্ষেত্রে আমাদের এগুলা, এই যে আমরা ব্যবধি, তাহলে এই ব্যবধির ক্ষেত্রে আমরা দেখবো কোনটার ক্ষেত্রে কি হয়। তাহলে প্রথমত আসে আমাদের x ইজ লেস দ্যান 1 ব্যবধির ক্ষেত্রে আমি যেভাবে লিখতেছি, এটুকু করার পরে এভাবে লিখবা ক্ষেত্রে। তাহলে দেখো x এর মানটা 1 এর চেয়ে কি ছোট, তাহলে এটা এইখানে বসাও, এইখানে বসালে তুমি ভালো করে বুঝতে পারবা, এইখানে বসাবা। এখানে বসায় দেখো আমাদের এটা মানে কি, এটা মানে তোমাদের জি প্রাইম অফ এক্স। দেখো এটা 0 এর ছোট হয় না বড় হয়, 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট মানে কত হতে পারে, 0। আচ্ছা 0 বসাও, তুমি এখানে 0 বসাও। তাহলে এখানে 0 যদি বসাও, আমরা এই পুরোটুকু বসাই, তাহলে x মাইনাস কত, x মাইনাস 5, আর এখানে হলো x মাইনাস হলো 1। তাহলে x এর মান কত বসাবো, 0, তাহলে 0 মাইনাস 5, আর এখানেও কত বসাবো, x এর মান 0 বসাবো। তাহলে কত হয় দেখো, এখানে হয় -5 আর এখানে হয় কত, -1। তাহলে দুটো যদি গুণ করে দিলে এটা কত হয়, 5 হয়। আচ্ছা 5 হলে কি 0 এর বড় হয়েছে না, 5 হলে কি এটা 0 এর বড় না, তাহলে এর 0 যে সে যে বড় হইলো, তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমাদের জি প্রাইম অফ এক্স এর মান কি 0 এর বড় হয়েছে। তাহলে যেহেতু 0 এর বড় হয়েছে, তাহলে এটা আমরা কি বলবো, এটা হলো এই ব্যবধিতে, অর্থাৎ এই ব্যবধিতে, অতএব কত x ইজ গ্রেটার দ্যান 1 ব্যবধিতে কি হবে, এটা একটা বৃদ্ধিমান ফাংশন হবে। কি হবে, এই ব্যবধিতে বৃদ্ধিমান ফাংশন হবে, যেহেতু 0 এর বড় হয়েছে। তাহলে এই ব্যবধিতে কি হবে, ফাংশনটা বৃদ্ধিমান ফাংশন হবে। এটা একটু ভুল লিখছে, এটা একটু একটু চেঞ্জ করে লিখবা। হ্যাঁ, এটা একের চেয়ে যদি আমরা ছোট বসাই তাহলে এটা কখনোই কি আসে না, এটা কখনোই কিন্তু আমাদের ছোট আসে না। এটা একটু ভালো করে দেখে নেবা। পরবর্তীতে দেখো, যদি আমরা এই ব্যবধির ক্ষেত্রে চিন্তা করি, 1 এর চেয়ে বড়, x এর চেয়ে বড় এবং 5, এই ব্যবধির ক্ষেত্রে যদি চিন্তা করি, ব্যবধিতে সেম ভাবে এই ব্যবধিতে, তাহলে এই ব্যবধির ক্ষেত্রে কি হয়, তাহলে 1 এর চেয়ে বড় এবং 5 এর ছোট, তাহলে কত হতে পারে, যেমন 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে 2 বসাও, তাহলে 2 বসালে কত হয় আমাদের, এটা রাফ করে নাও, এটা কিন্তু অঙ্ক করবা না, এটা রাফ করে নেবা। 2 মাইনাস 5, আর এখানে আছে কত, 2 মাইনাস 1, তাহলে এখানে কত হয়, এখানে হয় -3 গুণ হলো 1। তাহলে এটা কি হইতেছে, এটা কিন্তু -3 আসতেছে, যা 0 চেয়ে ছোট। তাই 0 চেয়ে ছোট হলে এই ব্যবধিতে এটা কি হয়, ছোট হলে এটা হলো হ্রাসমান ফাংশন বা হ্রাস পায়। তাহলে আমরা লিখবো এত বিপরীতে জি প্রাইম অফ এক্স এটা কি হয়, ছোট হয়। তাহলে এটা অতএব এই ব্যবধিতে এটা কি, এত ব্যবধিতে এটা হবে হ্রাসমান, এটা হবে হ্রাসমান, এটা হবে কি মান, হ্রাসমান ফাংশন, বা এত বিপরীতে এটা হ্রাস পায়, এই ফাংশনটা কি পায়, হ্রাস পায়। ওকে, আরেকটা ব্যবধি আছে এক্স এর চেয়ে
মানে 5 এর চেয়ে x বড়। আচ্ছা 5 এর চেয়ে x বড় মানে কত 6 হতে পারে। এখানে আমাদের মানটা বসাও, তাহলে 6 মাইনাস কত 5, আর এটা কত 6 মাইনাস হলো 1, তাহলে কত হয়, এখানে 1 হয়, এখানে কত হয় 5 হয়, সমান সমান কত হয় 5। এটা কি 0 এর বড়, তাহলে এই ব্যবধিতে কি হবে, এই ব্যবধিতে এটা হবে সেম ভাবে লিখবা, এই ব্যবধিতে হবে এটা হবে বৃদ্ধি, এই ব্যবধিতে ফাংশনটা কি পাবে, বৃদ্ধি পাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ। আচ্ছা তাহলে এটা এবং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।